ইরানের নতুন হামলার ছক, ইউরেনিয়াম জব্দে কমান্ডো অভিযান। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এক চুলো পরিমাণ ছাড় দেবে না চীন। ট্রাম্প যা ভেবেছিলেন ময়দানে গিয়ে দেখলেন তার উল্টো। এবং সর্বশেষ জানিয়ে দিব চীনকে নিয়ে যুক্তরাষ্ট্র রাশিয়ার টানাটানি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত সংবাদ। তার আগে ভিডিওতে লাইক দিয়ে আপনি কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। ইরানের নতুন হামলার ছক, ইউরেনিয়াম জব্দে মার্কিন ইসরায়েলি কমান্ডো অভিযানের পরিকল্পনা। মধ্যপ্রাচ্যে চলমান তীব্র উত্তেজনার মাঝে এবার ইরানের নতুন করে বড় ধরনের যৌথ সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। গত এপ্রিল মাসে কার্যকর হওয়া সাময়িক যুদ্ধবিরতির পর এটি দুই দেশের সবচেয়ে বড় সামরিক তৎপরতা হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমের সাম্প্রতিক প্রতিবেদনে উঠে এসেছে যে এই সম্ভাব্য অভিযানের মূল উদ্দেশ্য হতে পারে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম ও পারমাণবিক উপাদান জব্দ করা, যার জন্য বিশেষ কমান্ডো বাহিনী মোতায়েনের একটি উচ্চ ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করা হচ্ছে। মধ্যপ্রাচ্যের একাধিক সামরিক ও কূটনৈতিক কর্মকর্তার বারাত দিয়ে জানানো হয়েছে আগামী সপ্তাহের শুরুর দিকে এই নতুন হামলা বা বিশেষ অভিযান চালানো হতে পারে। মার্কিন প্রশাসন ও পেন্টাগনের শীর্ষ কর্মকর্তারা এই কমান্ডো অভিযানের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। তবে এই ধরনের বিশেষ অপারেশন অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। কারণ ভূগর্ভস্থ বা সুরক্ষিত পারমাণবিক কেন্দ্রগুলো থেকে ইউরেনিয়াম উদ্ধার করতে হলে অভিযানের পুরো এলাকা জুড়ে একটি বিশাল নিরাপত্তা বলয় তৈরি করতে হবে। আর এর জন্য প্রয়োজন হবে হাজার হাজার অতিরিক্ত সেনা সদস্যের উপস্থিতি, যা সরাসরি ইরানি সশস্ত্র বাহিনীর সঙ্গে মার্কিন ও ইসরায়েলি কমান্ডোদের একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে ঠেলে দিতে পারে। ইউরেনিয়াম জব্দের এই কমান্ডো অভিযানের পাশাপাশি আরও কিছু বিকল্প পরিকল্পনাও টেবিলে রাখা হয়েছে, যার মধ্যে অন্যতম হল পারস্য উপসাগরে অবস্থিত ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খার্গদেব নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। এছাড়া ইরানের অবশিষ্ট সামরিক কাঠামো এবং কৌশলগত বিমান ও ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো লক্ষ্য করে আবারও ব্যাপক আকারে বিমান হামলা চালানো হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে। ইসরায়েলি ও মার্কিন রাজনৈতিক নেতৃত্বের দাবি, এই অভিযানের লক্ষ্য ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রমুখী চিরতরে দূর করা এবং দেশটির সামরিক সক্ষমতা ভেঙে দেওয়া। যদিও দীর্ঘ সংঘাতের পরও এই লক্ষ্যগুলো এখনও পুরোপুরি অর্জিত হয়নি। চলতি বছরের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর আকস্মিক এবং বড় ধরনের হামলা চালালে এই যুদ্ধ শুরু হয়। এর জবাবে তেহরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত 8 এপ্রিল একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হলেও স্থায়ী শান্তি চুক্তির আলোচনা এগোয়নি। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো নির্দিষ্ট সীমা ছাড়াই যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেও পর্দার আড়ালে নতুন এই হামলার ছক পুরো অঞ্চলের পরিস্থিতিকে আবারও যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে দাঁড়িয়ে করেছে। অন্যদিকে ইরানের পক্ষ থেকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে আবারও কোনো হামলা হলে তারা পারমাণবিক বোমা তৈরির উপযোগী অর্থাৎ 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের পথে হাঁটবে। ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রকে এক চুলো ছাড় দেবে না চীন, বেইজিং সামিটে ট্রাম্পকে সাফ বার্তা শি জিনপিংয়ের। মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান তীব্র যুদ্ধ ও ভূরাজনৈতিক সংকটের মাঝেই বেইজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার অত্যন্ত হাই প্রোফাইল দ্বিপাক্ষিক শীর্ষ সম্মেলন। 2 দিনব্যাপী এই উত্তেজনাকর বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের উপর চাপ সৃষ্টির চেষ্টা করলেও ইরান ইস্যুতে বেইজিং যে ওয়াশিংটনকে এক চুলো ছাড় দিতে রাজি নয় তা স্পষ্ট করে দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তেহরানের উপর মার্কিন অর্থনৈতিক অবরোধ এবং পারস্য উপসাগরে নৌ অবরোধের তীব্র বিরোধিতা করে চীন সাফ জানিয়ে দিয়েছে নিজেদের কৌশলগত ও জ্বালানি নিরাপত্তা রক্ষায় তারা ইরানের সঙ্গে বাণিজ্য ও তেল আমদানি অব্যাহত রাখবে। বেইজিংয়ের জংনানহাই উদ্যানে 2 দেশের শীর্ষ নেতার এই বৈঠকে মূলত ইরানের চলমান যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালী বন্ধ থাকা এবং বৈশ্বিক অর্থনৈতিক সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দীর্ঘদিন ধরে চলা এই যুদ্ধের কারণে মার্কিন নৌ ও বিমান বাহিনীর ওপর পড়া অতিরিক্ত চাপ কমাতে চীনের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে চেয়েছিলেন। ওয়াশিংটনের মূল লক্ষ্য ছিল চীন যেন ইরানের তেল কেনা বন্ধ করে তেহরানকে অর্থনৈতিকভাবে কোণঠাসা করে এবং হরমুজ প্রণালী খুলে দিতে চাপ দেয়। তবে শি জিনপিং অত্যন্ত সুকৌশলে মার্কিন এই দাবি প্রত্যাখ্যান করেন এবং স্পষ্ট করেন যে চীন কোনো একক দেশের আরোপিত নিষেধাজ্ঞা মেনে নিজের অর্থনৈতিক স্বার্থ বিসর্জন দেবে না। বৈঠক শেষে ট্রাম্প নিজেই ইঙ্গিত দিয়েছেন যে পরিস্থিতি সামাল দিতে তিনি উল্টো চীনা কোম্পানিগুলোর ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা বিবেচনা করছেন। বিশ্লেষকদের মতে ইরান ইস্যুতে চীনের এই শক্ত অবস্থানের পেছনে রয়েছে গভীর কৌশলগত সমীকরণ। চীন বর্তমানে ইরানের উৎপাদিত তেলের প্রধান ক্রেতা এবং এই যুদ্ধের ফলে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে তার মধ্যেও বেইজিং নিজেদের জ্বালানি সরবরাহ ও কৌশলগত নিরাপত্তা বলয় ধরে রাখতে পেরেছে। অন্যদিকে এই দীর্ঘস্থায়ী যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক শক্তি ও যুদ্ধাস্ত্রের মজুদ অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়েছে, যা এশিয়ায় বিশেষ করে তাইওয়ান ইস্যুতে আমেরিকার প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করছে। বেইজিং এই পরিস্থিতিকে ওয়াশিংটনের বৈশ্বিক একাধিপত্যের বিরুদ্ধে একটি ভারসাম্য হিসেবে দেখছে এবং সে কারণেই তারা ইরানের পাশে থেকে কূটনৈতিক ও অর্থনৈতিক ঢাল হিসেবে কাজ করছে।
সম্মেলন শেষে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মধ্যপ্রাচ্যে অবিলম্বে এবং স্থায়ী যুদ্ধবিরতির আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালী দ্রুত উন্মুক্ত করার তাগিদ দেওয়া হলেও তা মার্কিন সামরিক শক্তির জোর খাটানোর মাধ্যমে নয়, বরং আলোচনার ভিত্তিতে করার ওপর জোর দিয়েছে বেইজিং। আন্তর্জাতিক কূটনীতির বিশেষজ্ঞরা মনে করছেন, বেইজিং সামিটের এই ফলাফল প্রমাণ করে যে বিশ্ব রাজনীতিতে এখন এক মেরুকেন্দ্রে মার্কিন আধিপত্যের দিন শেষ। ইরান ইস্যুতে ওয়াশিংটনকে কোনো ধরনের ছাড় না দিয়ে চীন মূলত বিশ্বমঞ্চে নিজেদের একটি শক্তিশালী ও অনমনীয় পরাশক্তি হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত করল, যা আগামী দিনে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে সম্পূর্ণ নতুন এক মাত্রায় নিয়ে যেতে পারে। ট্রাম্পের হিসাব নিকাশ ওলটপালট, মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে মার্কিন রণকৌশল চরম ধাক্কার মুখে। মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রে একের পর এক নতুন সামরিক ছক সাজালেও বাস্তব ময়দানে গিয়ে সম্পূর্ণ বিপরীত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে মার্কিন প্রশাসনকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে ইরানের সামরিক সক্ষমতা গুঁড়িয়ে দেওয়া এবং দেশটির অর্থনীতিকে সম্পূর্ণ অবরুদ্ধ করার যে মহাপরিকল্পনা হাতে নিয়েছিলেন, তা রণক্ষেত্রে গিয়ে বড় ধরনের ধাক্কা খেয়েছে। পেন্টাগন ও হোয়াইট হাউসের শীর্ষ সামরিক উপদেষ্টারা ওয়াশিংটনে বসে যে হিসাব কষেছিলেন, আরব সাগরের উত্তাল জলরাশি আর পারস্য উপসাগরের ভূকৌশলগত বাস্তবতা এসে সেই সমীকরণ পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। ইরানের প্রতিরোধ ক্ষমতাকে যতটা দুর্বল ভাবা হয়েছিল, যুদ্ধক্ষেত্রে তাদের পাল্টা আঘাতের তীব্রতা মার্কিন বাহিনীকে এখন রক্ষণাত্মক কৌশল বেছে নিতে বাধ্য করছে। ট্রাম্প প্রশাসন মূলত ভেবেছিল যে গত ফেব্রুয়ারি মাসে ইরানের ওপর চালানো আকস্মিক বিমান হামলার পর তেহরান আন্তর্জাতিক চাপের মুখে ভেঙে পড়বে এবং ওয়াশিংটনের শর্ত মেনে যুদ্ধবিরতিতে বাধ্য হবে। বিশেষ করে ইরানের তেল রপ্তানির মূল কেন্দ্র খার্গ দ্বীপ এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলার হুমকি দিয়ে ইরানকে কোণঠাসা করার একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করেছিল যুক্তরাষ্ট্র। কিন্তু ময়দানের চিত্র বলছে ভিন্ন কথা। মার্কিন বিমান ও নৌবাহিনী পারস্য উপসাগরে নিজেদের আধিপত্য বজায় রাখার চেষ্টা করলেও ইরানের সুদীর্ঘ উপকূল রেখা এবং আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি বা ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো থেকে ধেয়ে আসা অত্যাধুনিক ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঝাঁক মার্কিন যুদ্ধজাহাজগুলোর জন্য স্থায়ী আতঙ্ক তৈরি করেছে। ওয়াশিংটন যা ভেবেছিল অত্যন্ত সহজ একটি সামরিক অভিযান হবে, তা এখন মার্কিন সেনাদের জন্য এক দীর্ঘমেয়াদী ও ক্ষয়িষ্ণু যুদ্ধে পরিণত হয়েছে। সামরিক ময়দানের এই বিপরীত পরিস্থিতির পেছনে অন্যতম বড় কারণ হল হরমুজ প্রণালীর ওপর ইরানের একক নিয়ন্ত্রণ ক্ষমতা এবং বৈশ্বিক পরাশক্তি চীনের পরোক্ষ সমর্থন। মার্কিন প্রেসিডেন্ট ভেবেছিলেন অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানের অর্থায়নের উৎস বন্ধ করে দেওয়া যাবে, কিন্তু বেইজিংয়ের অনমনীয় অবস্থান এবং ইরানের তেল কেনা অব্যাহত রাখার সিদ্ধান্তে সেই পরিকল্পনা ভেস্তে গেছে। উল্টো হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়েছে, যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়ছে খোদ আমেরিকার আভ্যন্তরীণ অর্থনীতি ও শেয়ার বাজারে। মার্কিন নৌবাহিনীর ওপর যে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, তা সামাল দিতে গিয়ে পেন্টাগনকে এখন এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে নিজেদের রণতরী সরিয়ে মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে হচ্ছে, যা মার্কিন বৈশ্বিক সামরিক ভারসাম্যকে দুর্বল করে দিয়েছে। বর্তমানে যুদ্ধক্ষেত্রের এই অচলাবস্থা ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক ও সামরিক সুনামের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘ সংঘাতের পরেও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করা যায়নি, বরং তেহরান এখন আরও বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণের হুমকি দিচ্ছে। অন্যদিকে যুদ্ধক্ষেত্রে মার্কিন গোয়েন্দা তথ্যের ঘাটতি এবং ইরানি প্রক্সি গোষ্ঠীগুলোর আকস্মিক গেরিলা আক্রমণ ওয়াশিংটনের নীতি নির্ধারকদের ভাবিয়ে তুলেছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের ময়দানকে যতটা সহজ এবং নিজেদের নিয়ন্ত্রণে থাকবে বলে ধরে নিয়েছিল, বাস্তব রণক্ষেত্রটি তার চেয়ে বহুগুণ বেশি জটিল ও বিপজ্জনক প্রমাণিত হয়েছে। কোনো সুনির্দিষ্ট জয় ছাড়াই এই দীর্ঘস্থায়ী যুদ্ধ মার্কিন বাহিনীকে এক অন্তহীন গোলকধাঁধায় ফেলে দিয়েছে, যেখান থেকে সম্মানজনকভাবে বেরিয়ে আসার পথ গোড়ার দিকের ভুল হিসাবের কারণে এখন ক্রমেই কঠিন হয়ে উঠছে। চীনকে নিজের পক্ষে টানতে ওয়াশিংটন ও মস্কোর মরিয়া কূটনৈতিক টানাটানি। বিশ্ব রাজনীতির মঞ্চে নিজেদের আধিপত্য ধরে রাখতে এবং ভূরাজনৈতিক সমীকরণ নিজেদের পক্ষে টানতে পরাশক্তি চীনকে নিয়ে এক অভূতপূর্বক ও মরিয়া টানাটানিতে মেতে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়া। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে যুদ্ধ এবং অভ্যন্তরীণ অর্থনৈতিক মন্দা সামাল দিতে বেইজিংয়ের অর্থনৈতিক সহযোগিতা চাইছে ওয়াশিংটন, অন্যদিকে পশ্চিমা নিষেধাজ্ঞা ও ইউক্রেন সংকটের মাঝে বেইজিংকে নিজেদের সবচেয়ে বড় কৌশলগত ও সামরিক ঢাল হিসেবে ধরে রাখতে চাইছে মস্কো। মাত্র কয়েকদিনের ব্যবধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেইজিং সফরকে কেন্দ্র করে বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দু এখন সম্পূর্ণভাবে চীনের নিয়ন্ত্রণে চলে গেছে। এই কূটনীতিক লড়াইয়ের প্রথম দৃশ্যপটটি মঞ্চস্থ হয় বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাই প্রোফাইল সফরের মধ্য দিয়ে।
ইরানের সঙ্গে দীর্ঘস্থায়ী সংঘাতের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং আমেরিকার অভ্যন্তরীণ বাজারে তীব্র মুদ্রাস্ফীতির মুখে পড়ে ট্রাম্প প্রশাসন চীনে শরণাপন্ন হতে বাধ্য হয়। ট্রাম্পের মূল লক্ষ্য ছিল বেইজিংকে রাজি করিয়ে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানো এবং হরমুজ প্রণালী উন্মুক্ত করতে চীনকে মধ্যস্থতাকারী হিসেবে ব্যবহার করা। বিনিময়ে তিনি চীনা পণ্য ও প্রযুক্তির ওপর থেকে মার্কিন শুল্ক ও নিষেধাজ্ঞা আংশিক প্রত্যাহারেরও টোপ দিয়েছিলেন। তবে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মার্কিন প্রেসিডেন্টের এই প্রস্তাবের বিপরীতে সাফ জানিয়ে দিয়েছেন যে তারা ওয়াশিংটনের কোনো একক নীতি মেনে নিজেদের জ্বালানি নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্য ব্যাহত করবে না। ট্রাম্প বড় কোনো বাণিজ্য চুক্তি ছাড়াই ওয়াশিংটনে ফিরে যাওয়ায় এই টানাটানিতে যুক্তরাষ্ট্রের প্রাথমিক চেষ্টা বড় ধাক্কা খেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট বেইজিং ছাড়ার পরপরই এই সমীকরণে নতুন মাত্রা যোগ করতে আগামী সপ্তাহে 2 দিনের রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চীন রাশিয়া বন্ধুত্বের 25 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই সফরটি মূলত ওয়াশিংটনে চীনকে নিজের পক্ষে টানার প্রচেষ্টাকে নস্যাৎ করার একটি বড় চাল হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মস্কো ভালো করেই জানে যে পশ্চিমা অর্থনৈতিক অবরোধের মুখে রাশিয়ার অর্থনীতি ও সামরিক টিকে থাকার বড় অংশই এখন বেইজিংয়ের উপর নির্ভরশীল। পুতিন এই সফরে শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যৌথ সামরিক সহযোগিতার পরিধি আরও বাড়াতে একগুচ্ছ চুক্তি সই করতে যাচ্ছেন। মস্কোর মূল উদ্দেশ্য হল ওয়াশিংটনকে এই বার্তা দেওয়া যে চীন ও রাশিয়ার মধ্যকার কৌশলগত অংশীদারিত্বের ভিত্তি অত্যন্ত মজবুত এবং কোনো মার্কিন প্রলোভনেই বেইজিং রাশিয়ার দিক থেকে মুখ ফিরিয়ে নেবে না। দুই পরাশক্তির এই তীব্র টানাটানির মাঝে চীন অত্যন্ত চতুরতার সঙ্গে ব্যালেন্সিং অ্যাক্ট বা ভারসাম্য কূটনীতি বজায় রাখছে। বেইজিং একদিকে আমেরিকার সঙ্গে বাণিজ্য যুদ্ধ শিথিল করে নিজেদের রপ্তানি খাত সচল রাখতে আগ্রহী, আবার অন্যদিকে রাশিয়ার সঙ্গে কৌশলগত জোট বজায় রেখে এশিয়ায় মার্কিন সামরিক একাধিপত্যকে ঠেকিয়ে রাখতে চায়। জাতিসংঘে মার্কিন বাহরাইন যৌথ প্রস্তাবের বিরোধিতা করে ইরানের পক্ষে অবস্থান নেওয়া কিংবা রাশিয়ার সঙ্গে বাণিজ্য আরও বাড়ানোর ঘোষণা চীনের প্রতিটি পদক্ষেপই প্রমাণ করে যে বেইজিং কোনো একটি পক্ষের দিকে পুরোপুরি ঝুঁকে না পড়ে বরং দুই পরাশক্তিকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। ওয়াশিংটন ও মস্কোর এই মরিয়া কূটনীতিক লড়াই মূলত বিশ্ব রাজনীতিতে বেইজিংয়ের ক্রমবর্ধমান ক্ষমতারই বহিঃপ্রকাশ, যেখানে চীনকে বাদ দিয়ে বা চাটিয়ে কোনো পক্ষই তাদের বৈশ্বিক এজেন্ডা বাস্তবায়ন করতে পারছে না।